कौन बोला बे? तेरी माँ। वो बिल्ला एक खूंखार आत्मा है। इंसानियत को बचाने के लिए उन्हें अपनी कुर्बानी देनी ही पड़ेगी। मुझे तहखाने में मत दफनाना। तुम बताते क्यों नहीं क्या वो जिंदा है? আসসালামু আলাইকুম। তো হোয়াটসঅ্যাপ ফিকশনবাসী কি অবস্থা সবার? আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব যে মুভিটি আমার সবথেকে ফেভারিট মুভির মধ্যে একটি। মুভির নাম হচ্ছে দ্য লিজেন্ড অফ ডিমন ক্যাট। মুভিটি একটি চায়না ফ্যান্টাসি মুভি। দ্য ডিমন ক্যাট মুভির মধ্যে আপনার হরর, মিস্ট্রি, ফ্যান্টাসি এবং যুদ্ধের কম্বিনেশন সহ এ টু জেড সবকিছু দেখতে পারবেন। আপনি যদি ডিমন ক্যাট মুভির রহস্য উদ্ঘাটন করতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আপনাকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চায়না ফ্যান্টাসি মুভি যে এত রহস্যময় হবে তা আমি আগে জানতাম না। আমি মূলত অনেক চায়না ফ্যান্টাসি মুভি দেখেছি, কিন্তু এর মতো এত ডিপ অ্যানালাইসিস মুভি দেখিনি। আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে আপনারা এই মুভিটি দেখতে পারেন। মুভিটি হিন্দি ভাষায় অ্যাভেলেবল রয়েছে। এই মুভিটির লিঙ্ক আমি আমার কমেন্টে পিন করে দেব। মুভিটি শুরু হয় চায়না এক কমান্ডারের ওয়াইফকে দেখিয়ে যে পুকুরে বসে কিছু ফল খাচ্ছিল। সেখানে হঠাৎ করে একটি কালো বিড়াল আসে এবং সে বলে, আমাকে কি ফল খাওয়াবে? এ কথা শুনে কমান্ডার ওয়াইফ অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন সেই বিড়ালটি কমান্ডারের ওয়াইফের পেছনে পেছনে যায় এবং তাকে বলে, তুমি যদি আমাকে তোমার পুকুরে মাছ খাওয়াও তাহলে আমি তোমাকে গুপ্তধন দেব। বিড়াল তখন সেখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার সময় কমান্ডারের ওয়াইফকে গুপ্তধনের একটি তথ্য দিয়ে যায়। তখন কমান্ডারের ওয়াইফ সেখানে গর্ত করে গিয়ে দেখে সত্যি সেখানে অনেক সোনাদানা রয়েছে। কমান্ডার যখন ঘরে ফিরে আসে তখন কমান্ডার ওয়াইফ সেই গুপ্তধনের কথা বলে। এরপর সিনটি শিফট হয়ে রাজপ্রাসাদের দিকে আসে। তখন আমরা কুকাই নামে একটি বৌদ্ধ ধর্মের গুরুকে দেখতে পারি। সে মূলত জাপান থেকে এসেছে সম্রাটকে এক্সারসিজম করতে। গত এক সপ্তাহ ধরে সম্রাটের চোখ খোলা রয়েছে। সম্রাট কোনোভাবেই তার চোখের পাতা বন্ধ করতে পারছে না। কুকাই তার শরীরে এক্সারসিজম করে তার শরীর থেকে ডিমনকে বের করার আগেই ডিমনটি সম্রাটকে মেরে ফেলে। কিং ইয়ং এর মৃত্যুর পর কুকাই কালো বিড়ালের এক অস্তিত্ব বুঝতে পারে। তখন কুকাইকে ডেকে এনে কিং ইয়ং এর মন্ত্রী কিং ইয়ং এর মৃত্যুর রহস্য কাউকে না বলতে বলে এবং সবাইকে বলতে বলে কিং ইয়ং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। রাজদরবারের ইউকে এটা লিখতে বলা হয় কিং ইয়ং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। কুকাই যখন চলে যাবে তখন ইউ তাকে বলে কিং ইয়ং এর মৃত্যুর রহস্য না জেনে সে কিং ইয়ং এর মৃত্যুর কথা লিখতে পারবে না। তখন কুকাই ইউকে বলে কিং ইয়ং এর মৃত্যু একটি ডিমন ক্যাটের কারণে হয়েছে এবং রাজপ্রাসাদে ওই ডিমন ক্যাটের পায়ের চিহ্ন পাওয়া যায়। তখন তারা সেই পায়ের চিহ্নকে অনুসরণ করে একটি কাঠের ফ্লাইবোর্ডের টুকরা পায় যেখানে যুবরাজের নাম দেখতে পায় এবং তারা সেখান থেকে বুঝতে পারে এরপরে সেই ডিমন ক্যাটের টার্গেট হচ্ছে যুবরাজ। এর পরে সিনে আমরা দেখতে পারি মধ্যরাতে ইউ পুরাতন রাজপ্রাসাদের চাবি নিয়ে সেই রাজপ্রাসাদের ভিতরে যায়। সেখানে এসে সে একটি কাপড়ের পোটলা পায়। ইউ সেই কাপড়ের পোটলায় হাত দেওয়ার সাথে সাথে সেখানে থাকা একটি বাদ্যযন্ত্র অটোমেটিক লাফাতে থাকে। এই শব্দ শুনে রাজপ্রাসাদের প্রহরীরা ওইদিকে এসে পড়ে। তারা সেখানে সেই কালো বিড়ালকে দেখতে পারে এবং তারা মনে করে এই শব্দটি সেই কালো বিড়াল করেছিল। পরের দিন ইউ এবং কুকাই একসাথে বসে আলোচনা করতে তখন তারা সেই কালো বিড়ালের কথা বলে। যে বিড়ালটি কথা বলতে পারে এবং কমান্ডারের ওয়াইফ সেই বিড়ালটির সাথে কথা বলেছিল। তখন বৌদ্ধ ধর্মগুরু কুকাই তাকে বলে এখন এসব কথা বলে লাভ হবে না, সে কালকে জাপানে চলে যাবে। এছাড়াও কুকাই যে বৌদ্ধ মন্দিরে প্রবেশ করার জন্য এসেছিল সেই মন্দিরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, যার কারণে সে এখানে থাকবে না, সে জাপানে চলে যাবে। কুকাইয়ের চলে যাওয়ার আগেই ইউ তাকে এই রাজ্য ঘুরে দেখাতে চাচ্ছিল। তখন সে ইউ এর অনুরোধে রাজ্যটি ঘুরে দেখে। ইউ তাকে বলছিল সে একজন লেখক, বর্তমানে ইউ একটি মহাকাব্য লিখছিল। ঘুরতে ঘুরতে তারা একটি জাদুকরের সামনে আসে যে নানান ধরনের জাদু দেখাচ্ছিল। জাদুকরটি তরমুজের একটি বীজ থেকে মুহূর্তের মধ্যেই তরমুজে গাছে রূপান্তর করে এবং সেখান থেকে তরমুজ তৈরি করে দেখায়। সেই জাদুকরের জাদু দেখে প্রত্যেক লোক ইমপ্রেস হয়ে যায় এবং সবাই তাকে হাততালি দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। মূলত জাদুকর সবাইকে একটি ইলুশনের মধ্যে ফাঁসিয়েছিল, কিন্তু কুকাই সে জাদুকরের ফাঁদে পড়েনি। তখন জাদুকর নিজে নিজে কুকাইয়ের সামনে এসে তাকে একটি তরমুজ দেয়। তখন কুকাই সেই তরমুজটি নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ করে কুকাইয়ের হাতে সেই তরমুজটি দিকে লক্ষ্য করে। তখন আমরা দেখতে পারি সেই তরমুজটি একটি মাছের কাটা মাথা। তার মানে কুকাইও সে জাদুকরের ইলিউশনে ফেঁসে গিয়েছিল। তখন কুকাই বলছিল যখন জাদুকরে একটি মাছের মাথাকে তরমুজে পরিণত করা যায় তখন সেই কথা বলা কালো বিড়ালটি বাস্তবে রয়েছে। তখন তারা দুজন সোজা কমান্ডারের বাড়িতে যায়। সেখানে তারা দেখে কমান্ডার কোথাও যাচ্ছিল। তখন তারা কমান্ডারের পিছু পিছু একটি সরাইখানাতে যায়। সেখানে কমান্ডার এবং তার সৈন্যরা অনেক মজা করছিল। তখন সেই ডিমন ক্যাটটি সেখানে আসে
এবং সেই ডিমন ক্যাট কমান্ডারের সৈন্যকে একে একে মেরে ফেলে এবং যাওয়ার সময় কমান্ডারকে বলেছিল, তোকে তোর কাজের জন্য করা একটি মাশুল দিতে হবে, আগামীকাল আমি আবার আসব। এই কথাটি বলে সেই ডিমন ক্যাটটি সেখান থেকে চলে যায়। তখন কমান্ডার খুব দ্রুত তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখে পুকুরে সমস্ত মাছ মরে গিয়েছে। তারপরের দিন ইন্সপেক্টর লি সেখানে যায় এবং তারা দুজন লিকে বলে কিং ইয়ং এর মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, তাকে কালো বিড়ালটি হত্যা করেছে। তখন ইন্সপেক্টর লি এর রহস্য সমাধান করার জন্য কুকাইকে দায়িত্ব দেয়। এর পরের সিনে আমরা তাদের দুজনকে দেখতে পারি, তারা দুজন মিলে আলোচনা করছিল কেন সে কালো বিড়ালটি কমান্ডারের পিছনে পড়েছে এবং কমান্ডারকে ওই ডিমন ক্যাট কেন বলল এর জন্য তাকে কড়া মাশুল দিতে হবে। তখন ইউ কুকাইকে বলল কমান্ডারের 3 প্রজন্ম সম্রাটকে সুরক্ষা দিয়ে আসছে। এখন সিনটি শিফট হয় কমান্ডার আর তার ওয়াইফের দিকে। কমান্ডার প্রচুর ভয় ছিল, কারণ বিড়ালটি তাকে বলেছিল আজকে রাত্রে সে তার সাথে দেখা করতে আসবে। ডিমন ক্যাটটি যা বলেছিল তাই হয়েছে, সে কমান্ডারের সকল সৈন্যকে মেরে কমান্ডারের ঘরে প্রবেশ করে। তখন ডিমন ক্যাটটি কমান্ডারের ওয়াইফকে প্রসেসড করে। তখন কমান্ডার দ্রুত কুকাই এবং ইউর কাছে এসে তাদের কাছে সাহায্য চায়। কুকাই এবং ইউ যখন কমান্ডারের বাড়িতে যায় তখন তারা দেখে কমান্ডারের ওয়াইফ বাড়ির ছাদে হেঁটে হেঁটে কবিতা পড়ছিল, কিন্তু তারা দুজন কমান্ডার রুমে প্রবেশ করে দেখে কমান্ডার ওয়াইফ সেখানে ঘুমাচ্ছিল। তারা দুজন বুঝতে পারছিল না কমান্ডার ওয়াইফ যদি এখানে থাকে তাহলে বাহিরকে। তখন কুকাই বলে এটি একটি ইলিউশন, বাড়ির ছাদ দিয়ে কেবলমাত্র একটি বিড়ালি চলাফেরা করতে পারে। তখন কুকাই ইউকে বলে সেই বিড়ালটি কোন কবিতা পড়ছিল। ইউ বলে এই কবিতাটি মহারানীর জন্মদিনে লিবু লিখেছিল। তখন কুকাই আবার ইউকে জিজ্ঞাসা করে এই কবিতাটি কখন এবং কোথায় লিখেছিল। ইউ বলে লিবু এই কবিতাটি মহারানীর জন্মদিনে লিখেছিল, সেদিন রাজপ্রাসাদে একটি মহা উৎসব হচ্ছিল। ইউ তখন আফসোস করে বলে আমারও মনে ইচ্ছা ছিল সেই মহোৎসবটি একবার হলেও দেখার জন্য। এর পরের সিনে আমরা দেখতে পারি তারা দুইজন আবার কমান্ডারের বাড়ির দিকে যায়। তারা কমান্ডারের বাড়ির গাছের নিচে একটি মেয়েকে দেখতে পারে। যখন তারা সে মেয়ের দিকে এগিয়ে যায় তখন সেখানকার ইলিউশন কেটে যায়। তারা দুজন সঙ্গে সঙ্গে কমান্ডারের বাড়ির ভিতরে যায় এবং তারা আশ্চর্য হয়ে যায় এর আগে তারা কমান্ডারের যে বাড়িটি দেখেছিল এখন সে বাড়িটি পুরাতন হয়ে গেছে। তখন তারা সে ঘরের ভিতরে কমান্ডারের প্রজেস্ট ওয়াইফকে দেখতে পারে। কমান্ডারের ওয়াইফ মানে সে ডিমন ক্যাট তাদেরকে বলতে থাকে সে একসময় মহারানী বিড়াল ছিল। তখন কিং ইয়ং মহারানীর সাথে ওই বিড়ালটিকে কবরে জীবন্ত দাফন করে দেয় তাদের দুইজনকে মারার জন্য। এবং এই কথাটি বলার সাথে সাথে সেই ডিমন ক্যাটটি কমান্ডারের ওয়াইফের শরীর থেকে চলে যায় এবং কমান্ডারের ওয়াইফ অজ্ঞান হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি কমান্ডার, কুকাই, ইউ এবং কমান্ডারের ওয়াইফ সবাই মিলে একটি অনুষ্ঠান করছিল। তারা সবাই মনে করেছিল সেই ডিমন ক্যাটটি কমান্ডারের ওয়াইফকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তখনই সেই ডিমন ক্যাটটি কমান্ডারের উপর প্রজেস্ট হয়। কমান্ডারের ওয়াইফকে নিজের হাতেই খুন করে ফেলে। এরপর কমান্ডার তার ওয়াইফের মৃত্যুর শোকে সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছিল। কমান্ডারের ওয়াইফের মৃত্যুর পর তারা দুজন খুবই শোকাহত ছিল। তখন ইউ বলে সে বিড়ালটি তাদেরকে মিথ্যা কথা বলেছিল, কারণ ইতিহাস অনুসারে মহারানীকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছিল। এই সত্যটি উদ্ঘাটন করার জন্য তারা একটি বৃদ্ধ মহিলার কাছে যায়। ওই বৃদ্ধ মহিলাটি একসময় মহারানীর দাসী ছিল। তখন সেই বুড়ি মহিলাটি তাদের দুজনকে বলেছিল মহারানীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এবং মহারানীকে হত্যা করার জন্য ফাঁসির যে কাপড় তৈরি করা হয়েছিল সেটি সে নিজের হাতেই তৈরি করেছে। তাদের সেই কথাগুলি ওই ডিমন ক্যাটটি লুকিয়ে লুকিয়ে শুনছিল এবং কুকাই এবং ইউ যখন চলে যায় তখন সেই বিড়ালটি বুড়ি মহিলাকে জঘন্যভাবে মেরে ফেলে, কারণ সে বুড়ি মহিলাটি মহারানীর মৃত্যুর মিথ্যা সংবাদ দিয়েছে, যার কারণে ডিমন ক্যাটটি সে বৃদ্ধ মহিলাকে মেরে ফেলে। ইউ এবং কুকাই রাস্তা দিয়ে চলতে চলতে কথা বলছিল। তখন তারা আলোচনা করতে করতে একটি কথা বলে ওই বিড়ালটি তাদেরকে মারছিল যারা মহারানীর মৃত্যুর ব্যাপারে মিথ্যা কথা বলেছিল। তাই তারা দ্রুত সেই বৃদ্ধ মহিলার কাছে যায় এবং সেই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে দেখে সেই ডিমন ক্যাটটি বৃদ্ধ মহিলাকে মেরে ফেলেছে। তখন তারা দুজন লাইব্রেরিতে যায় ইতিহাস ঘাটাঘাটি করার জন্য। তারা জানতে পারে ওই মহা উৎসবে জাপান থেকে একজন রাজদূত এসেছিল, কিন্তু সে আর জাপানে ফিরে যায়নি। ওই রাজদূতটি মারা গিয়েছে, কিন্তু বর্তমানে তার স্ত্রী বেঁচে আছে এবং সে এই দেশেই রয়েছে। এরপর তারা দুজন সেই রাজদূতের স্ত্রীর কাছে যায় তার সাথে কথা বলার জন্য। তখন সেই মহিলাটি তাদেরকে বলেছিল তার স্বামী এই দেশে এক নারীর প্রেমে পড়েছিল, যার কারণে সে আর জাপানে যায়নি। সেই মহিলাটি তার স্বামীর হাতের লেখা একটি বই ইউ এবং কুকাইয়ের হাতে দেয় এর রহস্য উদ্ঘাটন করার জন্য। কুকাই সেই বইটি পড়া শুরু করে আর মুভিটি শিফট হয়ে আজ থেকে 30 বছর আগে যায়।
আজকে মহারানীর জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে সম্রাট তার রাজপ্রাসাদে একটি মহা উৎসব করেছিল। সেদিন দেশ বিদেশ থেকে বহু অতিথি মহারানীকে অভ্যর্থনা জানানোর জন্য আসে এবং সেই মহা উৎসবে জাপানিজ রাষ্ট্রদূত হিরোমিও সেখানে উপস্থিত ছিল মহারানীকে অভ্যর্থনা জানাতে। হিরোমি মূলত জাপান থেকে এসেছিল, সে একজন জাপানিজ রাষ্ট্রদূত। আর এই মহা উৎসবে হিরোমি তার ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিল মহারানীর কাছে। আজকের এই মহা উৎসবে কিং ইয়ং এর রাজ্যে সবথেকে বড় জাদুকর ইয়েলো ক্রেনকে আমন্ত্রণ করেছিল এবং তার সাথে তার দুই পুত্র রেড ক্রেন এবং ব্লু ক্রেনও এসেছিল। ওই মহা উৎসবের দিন হিরোমি মহারানীর কাছে তার ভালোবাসা প্রকাশ করতে যায়, কিন্তু রাজা কিং ইয়ং থাকার কারণে মহারানীর তার কাছে সে কথাটি শুনতে পারেনি। সেদিন মহা উৎসবে প্রচুর আনন্দ ফুর্তি হয়। সেখানে আমরা ইয়েলো ক্রেন, রেড ক্রেন এবং ব্লু ক্রেনের নানান ধরনের জাদু এবং আশ্চর্যকর সব ইলিউশন দেখতে পারি। এছাড়াও সেখানে প্রচুর গান বাজনা হচ্ছিল এবং চতুর্দিকে প্রচুর আনন্দ ও ফুর্তি হচ্ছিল। এক কথায় এই সিনটি আমার কাছে সব থেকে বেশি ফেভারিট মনে হয়েছিল এবং এই সিনটি আমি লাস্টে আপনাদেরকে একটু ক্রপ করে দেখানোর চেষ্টা করব। আমরা টেলিগ্রামে এই মুভিটি আপলোড করব, আপনারা সেখান থেকে সম্পূর্ণ মুভিটি দেখতে পারবেন এবং চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে সেই মুভিটি ডাউনলোডও করতে পারবেন। এটি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি আমরা। এখন মুভির দিকে আসা যাক। মহোৎসবের ঠিক 10 দিন পর জেনারেল আং চালাকি করে কিং ইয়ং এর ক্ষমতা দখল করতে চায় এবং সে মহারানীকে নিজের করতে চেয়েছিল। মূলত মহারানীর সৌন্দর্যকে দেখে মহারানীর প্রতি আকর্ষিত হয়েছিল আশেপাশের সব সম্রাট এবং রাজারা, যার কারণে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেছিল মহারানী এই সৌন্দর্যের কারণে বহির্বিশ্ব থেকে তাদের দেশ আক্রমণ হতে পারে, কারণ মহারানীর সৌন্দর্য সবাই লুটতে চেয়েছিল, যার কারণে রাজ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এদের মধ্যে জেনারেল আংও ছিল। জেনারেল আং বিদ্রোহীদের রাজার বিরুদ্ধে উস্কে দিয়েছিল, যার কারণে মহারাজা কঠিনভাবে শোকাহত হয়েছিল। জেনারেলের আদেশে বিদ্রোহীরা মহারানীর ভাইয়ের মাথা কেটে কিং ইয়ং এর কাছে পাঠিয়ে দিয়েছে। তখন বিদ্রোহীরা একটি ডিমান্ড করেছিল, তারা মহারানীর মৃত্যু চায়, কিন্তু কিং ইয়ং পালানোর সময় বিদ্রোহীরা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছিল, যাতে কিং ইয়ং মহারানীকে নিয়ে পালাতে না পারে। তখন জাপানিজ রাষ্ট্রদূত হিরোমি মহারানীকে অফার করে তার সাথে জাপানে যাওয়ার জন্য, সেখানে সে নিশ্চিতভাবে সুরক্ষিত থাকবে, কিন্তু মহারানী মহারাজকে একা ফেলে যাবে না, যার কারণে সে হিরোমিকে না করে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি ইয়েলো ক্রেন কিং এর কাছে এসেছে এবং সে কিং এর সাথে একটি পরামর্শ করতে চায়। তখন ইয়েলো ক্রেন রেড ক্রেনের ঘাড়ে একটি সুই ঢুকিয়ে দেয় এবং তাকে প্যারালাইসিস করে ফেলে, যার কারণে রেড ক্রেনের রক্তপ্রবাহ, হার্টবিট সবকিছু থেমে যায়, সে মৃত্যুপ্রায় হয়ে যায়। কিন্তু যখন ইয়েলো ক্রেন রেড ক্রেনের ঘাড় থেকে সুইটি বের করে আনে, তখন সে আবার জীবিত হয়ে যায়। এই আইডিয়াটি কিং ইয়ং এর কাছে অনেক যুক্তিসঙ্গত মনে হয়। তখন সে মহারানীর পারমিশনে মহারানীর সাথে এই জাদুটি করতে চায়। মহারানী তাকে পারমিশন দেয়। এরপর মহারানীকে এক ধরনের পানীয় খাওয়া হয়। তখন মহারানীর ঘাড়ে সেই সুইটি ঢুকানো হয়। তখন মহারানী প্যারালাইসিস হয়ে যায়, যার কারণে তার হার্টবিট এবং রক্তপ্রবাহ সবকিছু বন্ধ হয়ে যায়। তখন কিং ইয়ং বিদ্রোহীর নেতা জেনারেল আংকে বলে সে মহারানীকে মৃত্যুদণ্ড দিয়েছে, যার কারণে জেনারেল আং মহারাজের কাছে নত স্বীকার করে। তখন কিং ইয়ং এক ঢিলে দুই ফাঁকি মেরেছিল। প্রথমত সে মহারানীকে কায়দা অনুযায়ী মেরে ফেলতে সক্ষম হয়েছে এবং দ্বিতীয়ত সে আবার তার রাজ্যত্ব ফিরে পেয়েছে। কিং ইয়ং মহারানীকে দাফন করার সাথে সে বিড়ালটিকেও দাফন করে দেয়। মূলত মহারানীকে দাফন করা হয়েছিল একটি গুপ্ত জায়গায়। সেখানে মহারাজ, রেড ক্রেন, ইয়েলো ক্রেন এবং ব্লু ক্রেনও উপস্থিত ছিল। জাপানিজ রাষ্ট্রদূত এসব কিছু দেখছিল, কিন্তু সে নিশ্চুপ হয়েছিল। কিং ইয়ং চাল খাটিয়ে মহারানীর ঘাট থেকে ওই সুইটি আর কখনো বের করেনি এবং মহারানীকে দাফন করতে যত সিপাহী গিয়েছিল ওইখানে সবাইকে কিং ইয়ং মেরে ফেলে, যাতে সে মহারানীর এই গোপন তথ্য গোপনই থাকে। আর জাপানিজ রাষ্ট্রদূত হিরোমি এ কথা জানতো সেও কোনো না কোনো একদিন মারা যাবে, যার কারণে সে এই বইটি লিখে গিয়েছে এবং তার ওয়াইফের কাছে রেখে গিয়েছে সত্যটি সবার সামনে উপস্থাপন করার জন্য। মুভির সিনটি আবার বর্তমানে চলে আসে। তখন কুকাই এবং ইউ তারা দুইজন সে গোপন জায়গায় সন্ধান বের করে। তারা সেখানে গিয়ে সে কফিনটি দেখতে পারে এবং সেই কফিনটি খুলে দেখে সে কফিনের ভিতরে মহারানীর লাশ নেই, আর কফিনের ঢাকনার উপরে আঁচড়ের দাগ দেখতে পারে। তখন তারা বুঝে গিয়েছিল মহারানীকে জীবন্ত দাফন করা হয়েছিল। যখন মহারানীর হোশ ফিরে এসেছিল তখন বাঁচার জন্য সে ঢাকনাটি সরাতে অনেক চেষ্টা করেছে, কিন্তু সেই ঢাকনাটি সরাতে পারেনি, যার কারণে তার হাতের আঁচড়ের দাগ সেই ঢাকনায় লেগেছে। তখনই সেই ডিমন ক্যাটটি সেখানে আসে এবং এখানে রিভিল হয়ে যায় সেই কালো ডিমন ক্যাটটি অন্য কেউ নয়,
সে হচ্ছে ব্লু ক্রেন। সিনটি আবার অতীতে ফিরে যায়। তখন আমরা দেখতে পারি রেড ক্রেন এবং ব্লু ক্রেন তারা দুজনেই এসেছিল মহারানীর ঘাট থেকে সেই সুইটি বের করে তাকে জীবিত করার জন্য, কিন্তু তারা সেখানে মহারানীকে মৃত অবস্থায় দেখতে পারে। তখন ব্লু ক্রেন মহারানীকে একটি গুপ্ত গুহায় নিয়ে যায়। সেখানে তাকে জীবন্ত করার জন্য অনেক জাদু এবং কার্যক্রম করে, কিন্তু রেড ক্রেন সেখানে এসে বলে মহারানীকে আর কখনো জীবিত করা যাবে না, মহারানীকে ধোঁকা দিয়ে মেরে ফেলা হয়েছে। মূলত রেড ক্রেনকে যে জাদু করা হয়েছিল সেটি কোনো জাদু ছিল না, এটি ছিল একটি ইলিউশন, আর এই ইলিউশন দিয়ে মহারানীকে বোকা বানানো হয়েছিল। মূলত মহারানীকে জাদু করার আগে তাকে এক ধরনের লাল পানীয় খাওয়ানো হয়। সে পানীয়তে তাকে বেহুশ করার জন্য ওষুধ খাওয়ানো হয়, যার কারণে মহারানী তখন বেহুশ হয়ে গিয়েছিল। এরপর তাকে যখন দাফন করা হয়েছিল তার কয়েক প্রহর পর মহারানীর হুঁশ ফিরে আসে এবং সে বাঁচার জন্য অনেক চেষ্টা করে এবং মহারানী সেখানে দমবন্ধ হয়ে তিলে তিলে মারা যায়। তখন ব্লু ক্রেন এসব জেনে রেড ক্রেনের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়। সে রেড ক্রেনকে ধাক্কা দিয়ে দূরে সরে দেয় এবং নিজে নিজে আত্মহত্যা করে ওই বিড়ালের বডিতে প্রবেশ করে। তখন ব্লু ক্রেন মানে ওই ডিমন ক্যাটটি মহারানীর হত্যার বদলা নেওয়ার জন্য একের পর এক সে সবাইকে হত্যা করতে শুরু করে, যারা যারা মহারানীর হত্যার পিছনে দায়ী ছিল। সে কিং ইয়ং এর চোখে থাবা দিয়ে তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং তাকে অন্ধ করে দেয়। এখন সিনটি আবার প্রেজেন্টে চলে আসে। ডিমন ক্যাটের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে রেড ক্রেনকে হত্যা করা। এই বলে ডিমন ক্যাটটি সেখান থেকে চলে যায়। এর পরের দিন কুকাই এবং ইউকে আমন্ত্রণ জানানো হয়। আমরা প্রথমে যে জাদুঘরকে দেখেছিলাম সেই জাদুঘরই তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আর এই আমন্ত্রণ জানিয়েছে ওই জায়গাতে যে জায়গায় আজ থেকে 30 বছর আগে মহোৎসব হয়েছিল। তারা সেখানে গিয়ে দেখে সেখানে ডিমন ক্যাটে উপস্থিত রয়েছে। এখানে আমরা আরো আশ্চর্য হই এটি জেনে ওই জাদুকরটি আর কেউ নয়, ওই জাদুকরটি হচ্ছে রেড ক্রেন। রেড ক্রেন তার ইলিউশন দিয়ে আজ থেকে 30 বছর আগের সে মহোৎসবের সকল স্মৃতিগুলো ব্লু ক্রেনকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর রেড ক্রেন ব্লু ক্রেন এবং মহারানীর বডিটি সে ডিমন ক্যাটের সামনে আনে এবং সে বলে সে অনেক বছর ধরে তাদের দুজনের লাশটি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছে, যাতে করে রেড ক্রেন ব্লু ক্রেনের বডিতে তার আত্মাটি প্রবেশ করতে পারে। কিন্তু ব্লু ক্রেন মানে সেই ডিমন ক্যাটটি তাকে বলে সে যেভাবে আছে সেভাবে থাকতে চায়। ব্লু ক্রেন রেড ক্রেনের প্রতি প্রচুর ক্ষিপ্ত হয়েছিল, কারণ মহারানীর মৃত্যুর পেছনে ইনডাইরেক্টলি রেড ক্রেনও দায়ী। তখন রেড ক্রেন ব্লু ক্রেনকে বলে সে চাইলে তাকে মেরে ফেলতে পারে। তখন ডিমন ক্যাটটি তাকে মেরে ফেলতে যাবে, কিন্তু সে আর তাকে মেরে ফেলতে পারে না। তখন সে কান্না করতে থাকে। এর কিছুক্ষণ পরেই তখন মহারানীর আত্মা একটি হাসির রূপ নিয়ে ব্লু ক্রেনকে এসে বলে সে আর কারো প্রতি নারাজ নেই, সে সবাইকে ক্ষমা করে দিয়েছে এবং স্পেশালি ব্লু ক্রেনের প্রতি সে অনেক খুশি হয়েছে। তখন ব্লু ক্রেন সৎ ইচ্ছায় সে বিড়ালের দেহ থেকে নিজের আত্মা ত্যাগ করে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পারি কুকাই যে বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে চেয়েছিল, সে বৌদ্ধ মন্দির থেকে কুকাইকে আমন্ত্রণ জানানো হয়। কুকাই সে বৌদ্ধ মন্দিরের ভিতরে গিয়ে দেখে সে বৌদ্ধ মন্দিরের প্রধান আর কেউ নয়, সে বৌদ্ধ মন্দিরের প্রধান হচ্ছে স্বয়ং রেড ক্রেন। আর এই সিনের মাধ্যমে আমরা এই মুভিটির দ্য এন্ডিং দেখতে পারি।